ওয়াশিংটনের একটা অভিজাত হোটেলে একটা জরুরি বৈঠক চলছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিল ক্লিন্টন, তার দুই পরামর্শদাতা, আর্থিক বিষয়ের পরামর্শদাতা রন গ্রেজিউনিস্কি এবং মেরি হুটন। উপস্থিত ছিলেন বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন, আর উপস্থিত ছিলেন একজন বাঙালি ভদ্রলোক। বৈঠকে অস্থিরভাবে পদচারণা করতে করতে বিল ক্লিন্টন বলে উঠলেন যে আমার হাতে একদম সময় নেই, আমি চাই এমন একটা প্রকল্প খুব দ্রুত শুরু করতে যে প্রকল্পের দ্বারা গরিব মানুষরা যেন উপকৃত হয়। সে কথা শুনে পরামর্শদাতা রন এবং মেরি দুজনেই প্রস্তাব দিলেন যে গরিব মানুষদের জন্য ব্যাংকে একটা প্রকল্প শুরু করা যেতে পারে। ক্লিন্টন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি সেরকমটাই তো চাই, কিন্তু এই প্রকল্প কি আমার আরকানসাস প্রদেশে দ্রুত চালু করা সম্ভব? মেরি হুটন বললেন, সরি স্যার, সেটা সম্ভব নয়। আপনি যেখানে এই প্রকল্প শুরু করতে চাইছেন সেখানে ব্যাংক তৈরি করতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। তাহলে উপায়? ক্লিন্টনের চোখে মুখে গভীর উদ্বেগ। ঠিক সে সময়ই বৈঠকে উপস্থিত সেই বাঙালি ভদ্রলোক, যাকে কিনা ওই বৈঠকে উপস্থিত করেছিলেন ক্লিন্টনের দুই পরামর্শদাতা রন গ্রেজিউনিস্কি এবং মেরি হুটন, সেই বাঙালি ভদ্রলোক তিনি শান্তভাবে বলে উঠলেন, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। গভর্নর নিজে চাইলে বাধাটা কোথায়? সবাই চমকে বাঙালি ভদ্রলোকের দিকে দৃষ্টিপাত করলেন। ঘরময় একটা অদ্ভুত নীরবতা। বাঙালি ভদ্রলোক এবার সরাসরি ক্লিন্টনের দিকে তাকিয়ে বললেন, যদি আমাকে আপনি দায়িত্ব দেন তাহলে আমি কাল থেকেই এই প্রকল্প চালু করে দিতে পারি। ক্লিন্টন দম্পতি এক বিমূঢ় বিস্ময়ে বক্তার দিকে তাকিয়েছিলেন। পরামর্শদাতা রন গ্রেজিউনিস্কি নিচু স্বরে ক্লিন্টনকে বললেন, এই ভদ্রলোক গরিব মানুষদের জন্য, দারিদ্র মুক্তির জন্য নিজের দেশে যে প্রকল্প চালু করেছেন তা বিশ্বে বহু দেশ, বেশ কয়েকটা দেশ ইতিমধ্যে গ্রহণ করেছে, নিজেদের দেশে তা চালু করেছে। বাঙালি ভদ্রলোক ক্লিন্টন দম্পতির উদ্দেশ্যে ধীরস্থিরভাবে বললেন, দেখুন, ব্যাংক স্থাপন করা আর গরিব মানুষদের জন্য প্রকল্প চালু করা দুটো কিন্তু কখনোই এক নয়। ব্যাংক স্থাপন করতে দেরি হতে পারে, কিন্তু অনায়াসে গরিব মানুষদের জন্য ঋণ প্রকল্প যে কোনো সময় চালু করা যেতে পারে। সোজা কথায়, গরিব মানুষকে আমরা কাল থেকেই অর্থ ধার দেওয়া শুরু করতে পারি। এর জন্য কোনো আইনি প্রস্তুতির দরকার নেই। রন এবং মেরি এরা দুজন ব্যাংক স্থাপন করুক, 6 মাস সময় লাগুক। ব্যাংক তৈরি হলেই আমাদের এই ঋণ প্রকল্পকে সেই ব্যাংকের সঙ্গে যুক্ত করতে হবে। আমি তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। বক্তব্য শুনে হিলারি ক্লিন্টন, তার আগ্রহ উৎসাহ ভীষণভাবে বেড়ে গেল। মূলত তারই কথাতে একটু দ্বিধাগ্রস্ত বিল ক্লিন্টন বললেন, আপনি কালই আরকানসাস প্রদেশে রওনা দিন। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে শুনে আপনার এই প্রকল্পের একটা খসড়া আমাকে 1 সপ্তাহের মধ্যে তৈরি করে পাঠিয়ে দিন। শুরু হলো সুদূর আমেরিকায় এক বাঙালি ভদ্রলোকের নেতৃত্বে আমেরিকার দারিদ্র মুক্তির এক অসাধারণ মিশন। বলা বাহুল্য, এই বাঙালি ভদ্রলোক আর কেউ নন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এক সময় আমেরিকা জয় করেছিলেন ঠিকই, আর আজ দুর্ভাগ্যক্রমে সেখানেই তিনি ব্রাত্য একজন রাষ্ট্রনায়ক। সময়টা ছিল 1986 সাল। সে সময় আরকানসাস প্রদেশের গভর্নর ছিলেন বিল ক্লিন্টন। তা সেই ওয়াশিংটন শহরের অভিজাত হোটেলে সেই ঐতিহাসিক বৈঠকের পর ক্লিন্টনের নির্দেশে ডক্টর ইউনূস পরের সপ্তাহে পৌঁছে গেলেন আরকানসাস প্রদেশে। সেখানে গরিব মানুষদের সঙ্গে তার একটা বৈঠকের ব্যবস্থা করা হলো। বৈঠকে ডক্টর ইউনূস সরাসরি বললেন, দেখুন, আপনাদের গভর্নর মিস্টার বিল ক্লিন্টনের অনুরোধে আমি এখানে এসেছি। আমি জানতে এসেছি যে আপনারা কেউ আমার ব্যাংক থেকে টাকা ধার নিতে আগ্রহী কিনা। ইউনূস সাহেবের কথায় কিন্তু বৈঠকে সন্দেহের একটা পরিবেশ তৈরি হলো। অনেকের মুখেই তখন অবিশ্বাসের একটা হাসি। কিন্তু ভিড়ের মধ্যেই একজন মহিলা মনোযোগ দিয়ে ডক্টর ইউনূসের কথা শুনছিলেন। তিনি আচমকা বলে উঠলেন, আমি আপনার ব্যাংক থেকে ধার নিতে চাই। ডক্টর ইউনূস সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আপনার কত চাই? $375। সবাই হো করে হেসে উঠল। ডক্টর ইউনূস জিজ্ঞাসা করলেন, কি করবেন এই অর্থ দিয়ে? ভদ্রমহিলা বললেন, আমি একজন রূপচর্চা বিশেষজ্ঞ, কিন্তু উপযুক্ত সরঞ্জামের অভাবে আমার কারবার বেশি বাড়াতে পারছি না। তিনি আরো বললেন, নখ পরিচর্যা সরঞ্জামের একটা বাক্সের দাম $375। ওটা হলে নির্ঘাত আমার আয় বাড়বে। আপনার ধার শোধ করতে আমার কোনো অসুবিধা হবে না। অবশেষে ডক্টর ইউনূস আমেরিকার বুকে আশার আলো দেখলেন। তিনি উপলব্ধি করলেন যে বাংলাদেশ বা মালয়েশিয়ার গরিবদের সঙ্গে আমেরিকান গরিবদের চাহিদার কোনো ফারাক নেই। শুরু হলো জামানত ছাড়াই গরিব আমেরিকানদের ক্ষুদ্র ঋণ দান প্রকল্প। প্রকল্পের নাম দেয়া হলো গুড ফেইথ ফান্ড। আর অচিরেই
আরকানসাস প্রদেশের এই ঋণদান প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। শুধু তাই নয়, আমেরিকার বহু অঞ্চলে এই প্রকল্পের পুনরাবৃত্তি ঘটল। দক্ষিণ ডাকোটা অঞ্চল, চেরোকি অঞ্চল, ওকালহোমা, শিকাগো ইত্যাদি আমেরিকার বিভিন্ন অঞ্চলে ডক্টর ইউনুস একজন আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হলেন। পরবর্তী সময়ে আপনারা জানেন যে 1993 সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতে বিল ক্লিন্টন আমেরিকার 42তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে ক্লিন্টনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনের পিছনে যতগুলো ফ্যাক্টর কাজ করেছিল তার মধ্যে অন্যতম হল ডক্টর ইউনুসের নেতৃত্বে আমেরিকার বুকে দারিদ্র মুক্তির জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্পের বাস্তবায়ন। ডক্টর ইউনুসের আমেরিকা বিজয়ের পর আজ প্রায় 31 বছর অতিক্রান্ত। ক্লিন্টনের সেই আমেরিকা আজ আর নেই। এখন সেখানে অধিষ্ঠিত হতে চলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এদিকে গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা গদিচ্যুত। সেখানে নাটকীয়ভাবে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস। ঘটনাচক্রে ডক্টর ইউনুস হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের একজন ঘোষিত বিরোধী। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে প্রথম নির্বাচিত হয়েছিলেন, তখন প্যারিসের এক বাণিজ্য সম্মেলনে ডক্টর ইউনুস মন্তব্য করেছিলেন, এই জয় সূর্যগ্রহণের মতো, কালো দিন আসছে তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়। সুতরাং এটা সুস্পষ্ট যে 80 বা 90-এর দশকে যে আমেরিকা বিজয়ের মধ্যে দিয়ে ডক্টর ইউনুস তার কেরিয়ারের গগনচুম্বী উচ্চতায় উঠেছিলেন, ট্রাম্পের জমানায় আজ সেই আমেরিকাতেই তিনি প্রায় ব্রাত্য একজন রাষ্ট্রনায়ক। সেখানে তার পরিচিতি এই মুহূর্তে যথেষ্ট নেতিবাচক। এর কারণ প্রধানত 3টি। 1, 2016 সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প যাকে হারিয়েছিলেন তিনি হলেন হিলারি ক্লিন্টন। এই হিলারি ক্লিন্টনের ফান্ডে হিলারি ক্লিন্টনকে জেতানোর জন্য, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ডক্টর ইউনুস ডোনেট করেছিলেন প্রথম ধাপে $1 লক্ষ থেকে $2.5 লক্ষ মাঝামাঝি একটা অ্যামাউন্ট, আর দ্বিতীয় ধাপে ডোনেট করেছিলেন $25,000 থেকে $50,000 মাঝামাঝি একটা অ্যামাউন্ট। আর এই ঘটনা রিপাবলিকানরা আজও ভুলতে পারেনি। প্রমাণ হিসাবে এই ঘটনা বলা যায় যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন বাংলাদেশের প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে যায়, তখন ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ঢাকার মাইক্রো ফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়? শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন। আর দ্বিতীয় কারণটি পরিষ্কার, আমেরিকানরা বরাবর র্যাডিক্যাল ইসলামের ঘোর বিরোধী। অন্যদিকে ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও এই র্যাডিক্যাল ইসলাম, মৌলবাদ চর্চা এসবের প্রতি গোড়া থেকেই ভীষণ নরম মনোভাব দেখিয়েছেন, যার জন্য বাংলাদেশে মৌলবাদের চর্চা আজকাল বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা আমেরিকানরা কখনোই ভালোভাবে গ্রহণ করছে না। এর একটা প্রমাণ হলো ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত টুইট, যেখানে তিনি বলেছেন, অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুরা প্রতিনিয়ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন, সেখানে লুটপাট চলছে। আমি এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমি ক্ষমতায় থাকলে এমন কখনো হতো না। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট ছিল প্রাক রাষ্ট্রপতি নির্বাচন পর্বে কৌশলী রাজনৈতিক টুইট, কিন্তু তবুও সেই রাজনৈতিক বিশ্লেষকদের মতেই ট্রাম্পের সেই টুইট থেকে তার মনোভাবকে কিন্তু সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়, যা কখনোই ডক্টর ইউনুসের পক্ষে ইতিবাচক নয়। সবশেষে আমেরিকায় ডক্টর ইউনুসের জমি হারানোর তৃতীয় কারণ হিসাবে পরিষ্কার বলা যায় 2016 সালে প্যারিসের বাণিজ্য সম্মেলনে ডক্টর ইউনুসের সেই বিখ্যাত মন্তব্য, যা আমি আগেই আপনাদেরকে বলেছি, যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের জয়কে বলেছেন সূর্যগ্রহণ, কালো দিন আসছে। সুতরাং এটা অনুমান করা যায় যে আমেরিকায় ডক্টর ইউনুস ছিলেন এক সময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব, সেই আমেরিকা হয়তো আজ তাকেই প্রত্যাঘাত করার জন্য প্রস্তুতি নেবে। অনেকেই বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনাকে পুনর্বাসন করে, শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করে হয়তো ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সেই চক্রটিকে সম্পূর্ণ করবেন।